পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবা আলী। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত সৈয়দ মুজতবা আলীর এই পঞ্চতন্ত্র একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। এখানে 4টি কাহিনী বা প্রবন্ধ একসঙ্গে করে পাঠ্যগ্রন্থ পঞ্চতন্ত্র হিসাবে দেখানো হয়েছে। 4টি বিষয় পাঠ্য হিসাবে যা আছে তা হলো বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। এই প্রসঙ্গেই জেনে রাখা আবশ্যক, পঞ্চতন্ত্র প্রথম পর্ব বেঙ্গল পাবলিশার্স কলকাতা থেকে 1359 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। লেখক এই গ্রন্থটি সরলাবালা সরকারকে উৎসর্গ করেছিলেন। তো প্রথমে আমরা এই গ্রন্থের প্রত্যেকটি প্রবন্ধ আলোচনা করার আগে লেখকের সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া জরুরি মনে করছি। তাহলে চলো প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে আমাদের একটু ধারণা গড়ে উঠুক। সৈয়দ মুজতবা আলী 1904 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর আসামের করিমগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন সৈয়দ সিকান্দার আলী এবং মাতা ছিলেন আন্তুন মান্নান খাতুন। সৈয়দ সিকান্দার আলী ছিলেন পদস্থ কর্মী, বাংলাদেশের শ্রীহট্ট জেলায়, বর্তমানে অসমের কাছাড় জেলার করিমগঞ্জে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে চাকরি করতেন। সুপুরুষ, বাবা মায়ের আদরের সন্তান সৈয়দ মুজতবা আলী বাবার মতোই সব গুণ পেয়েছিলেন। পরিচিত ও আত্মীয়রা তাকে সিতারা বলে ডাকত। তিনি ছিলেন বহু ভাষাবিদ। ছোটবেলা থেকেই মুজতবা আলীর পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ দেখা যায়। স্কুলে প্রথম হওয়াটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছিল। সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে একটানা 9ম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে তবে তিনি সেখান থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতী থেকেই স্নাতক হন। প্রথম দর্শনেই রবীন্দ্রনাথের প্রতি একটা অদম্য আকর্ষণ তিনি অনুভব করেছিলেন। রবীন্দ্র দর্শন ও চেতনার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। তিনি রবীন্দ্রনাথের অনুগতও ছিলেন। একেবারে অনুগত শিষ্যের মতো গভীরভাবে রবীন্দ্র অনুরাগী হয়ে উঠে তাকে ঈশ্বর জ্ঞান করতে শুরু করেন। মাত্র 5 বছর রবীন্দ্রনাথের সান্নিধ্যে থাকলেও তিনি একজন বড় মাপের মানুষে পরিণত হতে পেরেছিলেন। মুজতবা আলী যখন শান্তিনিকেতনে থাকতেন তখন কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়নি। 1927 সালে কাবুল সরকারের আমন্ত্রণ রক্ষার্থে তিনি আফগানিস্তানে যান এবং সেখানে যাওয়ার কথা বা কখনো কখনো আবার দেশে ফেরার কথা নিয়ে তার দেশে বিদেশে উপন্যাস আমাদের কাছে অত্যন্ত বিখ্যাত। সে কথায় পরে আসছি। সেখানে অর্থাৎ কাবুলে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও ফার্সি ভাষার শিক্ষক রূপে পূর্ণ সময়ের জন্য যোগ দিয়েছিলেন। 1929 সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ বাধায় তিনি সেখান থেকে দেশে ফিরে আসেন। এরপর জার্মান বৃত্তি নিয়ে জার্মানি চলে যান এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যোগ দেন। পরে অবিভক্ত জার্মানি, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি যখন পৃথক ছিল তখন এই জার্মানির এক জার্মানির রাজধানী ছিল বন বিশ্ববিদ্যালয় থেকে ধর্মশাস্ত্রে পিএইচডি ডিগ্রি নেন। 1932 সালে দেশে ফিরে এসে তিনি অপেক্ষা করতে থাকেন এবং 34 সালে গিয়ে প্রথমে ইউরোপ ও পরে আবার মিশরে চলে যান। মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকাকালীন বরদার মহারাজের সঙ্গে
তার সাক্ষাৎ হয় এবং তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে মহারাজ তাকে বরোদা কলেজের অধ্যক্ষ পদে যোগ দিতে অনুরোধ করেন। মহারাজের অনুরোধ রক্ষার জন্য মুস্তাফা আলী বরোদার বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ পদে যোগ দেন। তবে মহারাজের মৃত্যুর পর তিনি অধ্যক্ষ পদ ছেড়ে কলকাতায় চলে আসেন। এইভাবে চরকির মতন ঘুরতে ঘুরতে সারা বিশ্বময় তিনি ভ্রমণ করে বেরিয়েছেন। এই জন্য তার সাহিত্য ভ্রমণের উপরই যেন অধিকাংশ আলোকপাত করে। এইদিকে ভারতের স্বাধীনতা আন্দোলন এক অন্তিম মুহূর্তে এসে পৌঁছায়। ভারতের জাতীয় জীবনে একটা সংকটময় কাল ছিল, তা তিনি পর্যবেক্ষণ করেন। দেশ স্বাধীন হলেও ভারত দুভাগে ভাগ হয়ে গেল। মুস্তাফা আলী সেই সময় পূর্ব পাকিস্তানের বগুড়া কলেজে সৈয়দ মুস্তাফা আলী ভাষা ও সাহিত্যের অধ্যাপক পদে যোগ দেন বগুড়া কলেজে। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি ওই কলেজের অধ্যক্ষ হন। তবে কিছুদিন পর তিনি সম্পূর্ণরূপে বাংলাদেশ পরিত্যাগ করে চিরদিনের মতন ভারতে চলে আসেন এবং এখানে এসে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। এরপর তিনি ভারত সরকারের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের সচিব পদে যোগদান করেন। তার সহযোগিতাতেই কটক ও পাটনায় শিক্ষায় আধুনিকীকরণ সম্ভব হয়েছিল। বিশ্বভারতীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করলে তাকে বিশ্বভারতীর ইসলামী সংস্কৃতি বিভাগের প্রধান পদে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। এই ডাক শুনে তিনি শান্তি পেলেন এবং সেখানে যোগ দিলেন। তিনি যেন স্বভূমে ফিরে এলেন। জন্মভিটেকে তিনি প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। তাই অন্তিম ইচ্ছা অনুযায়ী মৃত্যুর কয়েক মাস আগে জন্মভিটেতে ফিরে আসেন এবং সেখানেই 1974 সালের 11ই ফেব্রুয়ারি ঢাকা পিজি হাসপাতালে বহু গুণের অধিকারী সৈয়দ মুস্তাফা আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ মুস্তাফা আলী পরিণত বয়সী সাহিত্য চর্চায় মন দেন। তিনি বহু ভাষাবিদ ছিলেন। একই সঙ্গে তিনি 19 রকম ভাষা জানতেন। সেই ভাষাগুলির মধ্যে ফরাসি, জার্মান, ইটালিয়ান, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, গুজরাটি, মারাঠি প্রভৃতি ভাষায় সুপণ্ডিত থাকার সুবাদে আরও 10টি ভাষা তিনি কাজ চালানোর মতন বলতে পারতেন। এই যে ভাষাগুলো বিদেশি ভাষা, এগুলো যে তার একেবারে কথা বলবার সময় কোনো রকম বাধো ঠেকতো না, তা তার প্রিয়জনেদের কাছ থেকে শোনা যায়। কিন্তু কাজ চালানোর মতন যে আরও 10টি ভাষা তিনি বলতে পারতেন, তা দিয়ে তার মানুষের সঙ্গে সংযোগ ঘটানোর যে অসীম ক্ষমতা, এমনটি বোধহয় বহু ভাষাবিদের পক্ষেও সম্ভব নয়। বিরল ব্যক্তিত্ব। সাহিত্য সৃষ্টি তিনি মাতৃভাষাতেই করেছেন, যদিও তার প্রথম গ্রন্থ দেশে বিদেশে 1948 সালে। এরপরই পঞ্চতন্ত্র প্রথম পর্ব 1952 ও দ্বিতীয় পর্ব 1966, ময়ূরকণ্ঠী 1953, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা 1956, জলে ডাঙায় 1957, ধূপছায়া 1958, চতুরঙ্গ 1960, ভবঘুরে অন্যান্য 1962, বহু বিচিত্র 1962, বড়বাবু 1966, দুহারা 1966, হিটলার 1971, মুসাফির 1971, পরিবর্তনে অপরিবর্তনীয় 1971 প্রভৃতি গ্রন্থের স্রষ্টা। এছাড়া চাচা কাহিনী, অবিশ্বাস্য, পরশ পাথর, পছন্দসই, শবনম, সবরিয়ার, কত না অশ্রুজল, শ্রেষ্ঠ গল্প,
শ্রেষ্ঠ রম্য রচনা ভবঘুরে ও অন্যান্য বহু গ্রন্থের তিনি রচয়িতা। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলী বিশেষভাবে ভ্রমণ কাহিনীর জন্য জনপ্রিয়। তার রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট। শান্তিনিকেতনে পড়ার সময় সেখানকার বিশ্বভারতী নামের হস্তলিখিত ম্যাগাজিনে মুজতবা আলী লিখতেন। পরবর্তীকালে তিনি সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকাতেও লেখেন। এই পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মোহাম্মদী প্রভৃতি কলম। আর বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে লিখেছেন ভ্রমণ লিপি। এছাড়াও ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা এ তো আছেই। বিভিন্ন ভাষা থেকে শ্লোক ও রূপকের যথার্থ ব্যবহার, হাস্যরস সৃষ্টিতে পারদর্শিতা এবং এর মধ্য দিয়ে গভীর জীবনবোধ ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে বাংলা সাহিত্যে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। অনেকের মতে 1950-60 দশকে মুজতবা আলী ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। 1924 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর প্রয়াত হন।